গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প লাউডগা। লেখক রবীন্দ্রনাথ মৈত্র। ষষ্ঠী ঠাকুরানী অকস্মাৎ একটি কুকার্য করিয়া বসিলেন। প্রতিবেশী বদন ঘোষের পোষা পাঁঠা কেলোকে ঢেঁকির মুগুর দিয়া এমনই প্রহার করিলেন যে বেচারিকে আর ঘোষের বাড়ি ফিরিতে হইল না। ঠাকুরানীর খিড়কি পুকুর ঘাটেই সে ভ্যাঁ করিয়া জন্মের মতো চক্ষু মুদিল। পাড়ায় হইচই পড়িয়া গেল। ষষ্ঠী ঠাকুরানী দাওয়ায় আসন পাতিয়া তাঁহার জপের মালা লইয়া বসিয়াছিলেন। এই সময় স্বয়ং বদন ঘোষ পাড়ার আর দুইজন মাতব্বর সহ ঠাকুরানীর বাড়ির আঙিনায় উপস্থিত হইয়া ঠাকুরানীর এই অদ্ভুত আচরণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্র ষষ্ঠী ঠাকুরানী একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কহিলেন, মেরেছি বেশ করেছি, ধান খায় কলাই খায় কিছু বলিনে তাতে, কিন্তু আমার এই লাউ গাছটা এসে রোজ তার কচি পাতাগুলো মুড়িয়ে খাবে, আহ মরণ। বদন ঘোষ পঞ্চায়েতে ঠাকুরানীর নামে নালিশ করিবার ভয় দেখাইয়া সঙ্গীদ্বয় সহ প্রস্থান করিল। ষষ্ঠী ঠাকুরানী জপের মালা রাখিয়া তাহার লাউ মাচার তলে দাঁড়াইয়া নিবিষ্টভাবে লাউ গাছটির অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করিলেন। তারপর গোবর মাটি লইয়া কেলোর চর্বিত স্থানটিতে প্রলেপ দিয়া স্বর্গীয় ছাগ শিশুর উদ্দেশ্যে দ্বিতীয়বার অভিসম্পাদ বাণী উচ্চারণ করিলেন। ঠাকুরানী সত্য কথাই কহিয়াছিলেন। তাহার কুটিরের আঙিনায় পল্লীর যাবতীয় চতুষ্পদ প্রাণীর অবাধ গতিবিধি ছিল। তাহারা সুবিধা পাইলেই চ্যুঠাকুরানীর ধান চাল মাই বৈকালিক আহারের ফলমূল পর্যন্ত নিঃশেষ করিয়া যাইত। তাহাতে ঠাকুরানীর ধৈর্যচ্যুতি হইতে কেহ কোনো দিন দেখে নাই। কিন্তু ওই লাউ গাছটি, লাউ মাচার নিচে গোবৎস অথবা ছাগবৎস আসিলে তাহার আর রক্ষা ছিল না। ঠাকুরানী সবেগে তাহার প্রতি ধাবিত হইতেন। তাহারা পলাইয়া যদি বা বাঁচিত, কিন্তু তাহাদের মালিকরা এই মারাত্মক অপরাধের জন্য বুড়ি ষষ্ঠী ঠাকুরানীর বাক্য যন্ত্রণা হইতে অব্যাহতি পাইতেন না। সেদিন চক্রবর্তী বাড়ির পাখরা বাছুর ষষ্ঠী ঠাকুরানীর লাউ গাছের দুটি কচি পাতা চর্বণ করিয়াছিল। ঠাকুরানী তাহাকে তাড়া করিয়া চক্রবর্তী বাড়ি পর্যন্ত আসিলেন এবং অপরাধীকে না পাইয়া চক্রবর্তী গৃহিণীকে আধ ঘণ্টা ধরিয়া তিরস্কার করিয়া ঘরমাক্ত কলেবরে বাড়িতে ফিরিয়া শয্যা গ্রহণ করিলেন। বিধবা ব্রাহ্মণ কন্যার সেদিন আর মাধ্যাহ্নিক আহার হইল না। লাউ গাছটির উপর ষষ্ঠী ঠাকুরানীর এই উৎকট মমতার একটি হেতু ছিল। বৎসর 2 পূর্বেকার কথা। একদিন ষষ্ঠী ঠাকুরানীর শিবরাত্রির সলিতা দৈহিত্র শ্রীমান নিতাই জেলেপাড়ায় তাহার প্রাতঃকালীন ভ্রমণ সমাপ্ত করিয়া বাড়ি ফিরিবার পথে দত্তদের ছোট বাড়িতে দেখিল যে তাহার বন্ধু শ্রীচরণ তেল লঙ্কা লাউডগা সিদ্ধ ও লাউ ঘণ্ট সহযোগে এক থালা মার ভাত উঠানে বসিয়া পরম তৃপ্তির সহিত আহার করিতেছে। সহসা লাউডগা সিদ্ধ ও লাউ ঘণ্টের প্রতি নিতাইয়ের দারুণ লোভ জন্মিল। সে দাঁড়াইয়া শ্রীচরণের আহার দেখিতেছে। এমন সময় মুখ তুলিয়া শ্রীচরণ নিতাইকে দেখিল। পরক্ষণেই এক গ্রাস ভাত শুঁকিয়া মাটিতে ফেলিয়া দিয়া শ্রীচরণ কহিল, তুই চোখ দিচ্ছিস নিতাই? নিতাই আহত হইল। তারপর তীক্ষ্ণ স্বরে কহিল, আমার দিদিমা লাউ ঘণ্ট রাঁধে না বুঝি? বলিয়া নিতাই চলিয়া গেল। বাড়িতে গিয়াই নিতাই ষষ্ঠী ঠাকুরানীকে কহিল, আমাকে লাউডগা সিদ্ধ আর লাউ ঘণ্ট দিয়ে মার ভাত রেঁধে দে শিগগির দিদিমা। তখন বেলা 1 প্রহর। ষষ্ঠী ঠাকুরানী অলাবুর সন্ধানে বাহির হইলেন এবং 10 বাড়ি ঘুরিয়া রিক্ত হস্তে ফিরিলেন। নিতাই ঘাটে স্নান করিতে গিয়াছিল। স্নান সারিয়া বাড়িতে ফিরিয়াই কহিল, খিদে পেয়েছে, ভাত দে শিগগির। ভাতের থালার সম্মুখে বসিয়া নিতাই দেখিল লাউডগা সিদ্ধ ও লাউ ঘণ্ট নাই। তখন সে কাঁদিয়া কাটিয়া ভাতের থালা ছুঁড়িয়া ফেলিয়া উঠিল।
ষষ্ঠী ঠাকুরানী তাহার হাত ধরিয়া কহিলেন, এখনো লাউ হয়নি যে দাদু, আমি পাড়াময় খুঁজে এসেছি। নিতাই কহিল, তবে ছিচরণ খাচ্ছিল কি করে? ষষ্ঠী ঠাকুরানী সে সন্ধান জানিতেন। কহিলেন, মহকুমার হাট থেকে কাল দত্তবাড়ির বাবু আদালত ফেরটা কিনে এনেছে, তবে তুইও সেখান থেকে কিনে আন বলিয়া নিতাই হাত ধুইতে বসিল। অনেক সাধ্য সাধনা করিয়া গুড় অম্বল মাখিয়া সে বেলার মতো ষষ্ঠী ঠাকুরানী ভাত খাওয়াইলেন এবং সন্ধ্যাকালে গণেশ মাঝির হাতে 100 পৈতা দিয়া পরদিন মহকুমার হাট হইতে লাউ কিনিয়া আনিতে স্বনির্বন্ধ অনুরোধ করিলেন। গণেশ 4 পয়সা পুরস্কারের লোভে মহকুমায় যাত্রা করিল। পরদিন সন্ধ্যাকালে 100 পৈতা বেচিয়া গণেশ একটি বৃহদাকার অলাবু লইয়া উপস্থিত হইল। রাত্রে খাইতে বসিয়া নিতাই কহিল, এই যে লাউ ঘণ্ট, লাউ ডগা সিদ্ধ কই দিদিমা? ষষ্ঠী ঠাকুরানী কহিলেন, এখনো তো গাছ বড় হয়নি দাদু, এ পুরানো গাছের লাউ, আসছে বছর বাড়িতে গাছ করে লাউ ডগা সিদ্ধ আর ঘণ্ট রেঁধে খাওয়াবো, বুঝলি? নিতাই খুশি হইয়া আহার সমাপ্ত করিল। পর বৎসর নিজের হাতে বাঁশের বাখারি করিয়া বেড়া দিয়া ষষ্ঠী ঠাকুরানী 3 রকম লাউয়ের বিচি পুঁতিলেন। চারা হইল। গাছ 3টি দাঁড়া আশ্রয় করিয়া মাচার দিকে উঠিয়াছে। সেই সময় হঠাৎ একদিন নিতাইয়ের পিতামহের মাস্তুতো ভাই পাশের গ্রামে জমিদারি পরিদর্শনের অবকাশে আত্মীয়া ষষ্ঠী ঠাকুরানীকে দেখিতে আসিলেন। নিতাই তখন পাড়ার সকল বাড়ি হইতে লক্ষ্মী পূজার ভুজা সংগ্রহ করিয়া আঙিনার আমতলায় পা ছড়াইয়া বসিয়া নিবিষ্ট মনে চর্বণ করিতেছিল। মাস্তুতো ভ্রাতার কুলপ্রদীপকে সেই অবস্থায় দেখিয়া আগন্তুক রোহিণীবাবু ষষ্ঠী ঠাকুরানীকে তাহার সম্বন্ধে সকল কথা জিজ্ঞাসা করিয়া জানিলেন যে শ্রীমান নিতাই চরণের তখনও পুরোপুরি অক্ষর পরিচয় হয় নাই। দরিদ্র আত্মীয়ের প্রতি কৃপা পরবশ হইয়া রোহিণীবাবু তাহার কলিকাতার বাড়িতে নিতাইকে রাখিয়া পড়াইবার প্রস্তাব করিলেন। ষষ্ঠী ঠাকুরানী চক্ষে অন্ধকার দেখিলেন, কিন্তু নিতাইয়ের হাকিম হইবার কল্পনায় আর রোহিণীবাবুর প্রস্তাবে বাধা দিলেন না। কাজেই নিতাই কলিকাতায় গেল। গত বৎসর যখন লাউমাচা সবুজ লতায় আর সাদা ফুলে ভরিয়া গেল, তখন ষষ্ঠী ঠাকুরানী একবার অশ্রু মুছিয়া কহিলেন, পোড়ার মুখো গাছের কপালে খ্যাংরা মারি, মরেও না ছাই, কিন্তু বিধবা ব্রাহ্মণ কন্যার অভিসম্পাত সহিয়াও গাছ মরিল না, ফলও হইল। ষষ্ঠী ঠাকুরানী তখন একদিন আমূল গাছ 3টেকে ছেদন করিয়া লাউ আর লাউ ডগাগুলি প্রতিবেশীদের মধ্যে বিলাইয়া কাঁথা বিছাইয়া শুইয়া পড়িলেন। গত বৎসর পড়াশোনায় ক্ষতি হইবে বলিয়া রোহিণীবাবু নিতাইকে বাড়ি পাঠান নাই। এবার পৌষে বড়দিনের ছুটিতে নিতাই বাড়ি আসিবে, এই কথা ষষ্ঠী ঠাকুরানীকে জানাইয়াছেন। এই সংবাদ পাইবা মাত্র ষষ্ঠী ঠাকুরানী কলুবাড়ি হইতে ভালো লাউয়ের বিচি সংগ্রহ করিয়া আনিলেন এবং নিজ হাতে বিচি পুঁতিয়া বেড়া দিয়া পূর্ব বৎসরের মতো 1 গণ্ডা হাঁড়িতে কালি চুন মাখাইয়া লাউ গাছের রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করিলেন। পূর্বে ঠাকুরানী সন্ধ্যায় পল্লী ভ্রমণে বাহির হইতেন, কিন্তু লাউচারা দাঁড়া বাহিয়া উঠিবার পর হইতেই সে অভ্যাস ত্যাগ করিয়া মাচার নিচে মাদুর বিছাইয়া সন্ধ্যাকালটি পৈতা কাটিবার কাজে সেইখানেই ব্যয় করিতে আরম্ভ করিলেন। এইরকম একটি দিনে পদন ঘোষের পাঁঠা কেলো এই লাউ গাছে দন্তবেদ করিবার অপরাধে ঠাকুরানীর লঘুরাহত হইয়া পঞ্চত্ব পাইল। বদন ঘোষকে তিরস্কার করিয়া ষষ্ঠী ঠাকুরানী বিদায় করিয়া দিলেন বটে, কিন্তু সমস্ত দিন পাঁঠাটির আর্তনাদ তাহার কানে বাজিতে লাগিল। শেষে সন্ধ্যাকালে ছিদাম মুদির দোকানে 2টি কলসি বাঁধা দিয়া ষষ্ঠী ঠাকুরানী গুটি 3 টাকা সংগ্রহ করিলেন এবং বদনের ছেলের হাতে টাকা 3টি গুঁজিয়া দিয়া
জীবহিংসাজনিত অনুতাপ হইতে অব্যাহতি লাভ করিলেন। কেলোর ভবিষ্যৎ উৎপাত হইতে লাউ গাছ কয়টি অব্যাহতি লাভ করিল ভাবিয়া একটু আনন্দ না হইল তাহাও নহে। শেষে গত বৎসরের মতো এবারও লাউ মাচা সাদা ফুলে ভরিয়া উঠিল। তাহার পর ফল। নিতাই বাড়ি আসিলে যে লাউটি ষষ্ঠী ঠাকুরানী আগে কাটিবেন তাহাতে একটি চুনের ফোঁটা দিয়া চিহ্নিত করিয়া রাখিলেন। ১.৫ বৎসর পর নিতাই বাড়ি আসিয়াছে। খাইতে বসিয়া নিতাই তাহার থালার পার্শ্বে স্তূপীকৃত সিদ্ধ লাউ ডগার উপর অঙ্গুলি রাখিয়া জিজ্ঞাসা করিল, এগুলো কি রেঁধেছ দিদিমা? ষষ্ঠী ঠাকুরানী পরম উৎসাহের সঙ্গে হাসিয়া কহিলেন, তোর লাউ ডগা সেদ্ধ রে দাদু, বাড়ির গাছের। নিতাই বাধা দিয়া কহিল, তুলে নে, ওসব জঙ্গল আমরা কলকাতায় খাই নে। দুবেলা আলু পটলের ডালনা, মুড়ি ঘণ্ট। অকস্মাৎ ষষ্ঠী ঠাকুরানী উঠিয়া গেলেন দেখিয়া আর নিতাই আহারের পুরা ফর্দটি তাহার দিদিমাকে শুনাইতে পারিল না। আহারান্তে হাত ধুইতে বসিয়া নিতাই দেখিল ষষ্ঠী ঠাকুরানী ভোঁতা বটিখানা দিয়া লাউ মাচার নিচে দাঁড়াইয়া গাছের গোড়ায় ক্রমাগত আঘাত করিতেছেন। পকেট হইতে জাপানি সিল্কের রুমালখানা বাহির করিয়া মুখ মুছিতে মুছিতে নিতাই ষষ্ঠী ঠাকুরানীকে ডাকিয়া কহিল, ও কি করছিস দিদিমা? ষষ্ঠী ঠাকুরানী মুখ না ফিরাইয়াই কহিলেন, জঞ্জাল রে জঞ্জাল, বাড়িটা একেবারে এঁদো করে দিয়েছে, তাই ভর দুপুরবেলা বাড়ি সাফ করছিস? বলিয়া নিতাই হো হো শব্দে হাসিয়া উঠিল। ষষ্ঠী ঠাকুরানী ফিরিয়াও চাহিলেন না।